সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বলবি না আমার সাথে, যা। এখন আমি শিউলির সাথে ঘুরতে যাচ্ছি। সাইড প্লিজ ডিয়ার ভাইয়া। রোদ্দুর সরে দাঁড়ালো, ঝিলমিল চুলের জুটি নাড়াতে নাড়াতে বেরিয়ে গেল। রাতের বেলা দাদি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ওনার একটাই কথা, নাতিকে ঘরে ফেরাতে হবে, নাতি দিনকে দিন বিগড়ে যাচ্ছে। আর ঘরে ফেরানোর একমাত্র উপায় হচ্ছে বিয়ে দেওয়া। ঝিলমিল বাড়িতে নেই, সেই যে গেছে এখনো ফেরে নাই। রোদ্দুরের আর কোনো মতামত দেওয়ার নেই, সে যা বলছে তার কোনো গুরুত্বই দিচ্ছে না কেউ। এখন ঝিলমিল যদি না বলে সেটাই একমাত্র ভরসা। এতদিনকার শত্রুকে আজ বন্ধু মনে হচ্ছে। নিশ্চয়ই ঝিলমিল এসে কিছু একটা করবে। তার হাতে আর কিছুই নাই, পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এদিকে ছোট চাচু আরেক কাজ করে বসে আছে। স্থানীয় মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসছে, তিনি বিয়েও পড়ান। যে কোনো সময় রেহেনা খাতুন বিয়ের রায় দিতে পারেন, তাই আগে থেকে সবাই সব বন্দোবস্ত করে রেখেছে। দাদি বলতে শুরু করলেন, দোয়া দরুদ পড়ো বউয়েরা, যে কোনো সময় চলে যাব। মাথা ঘুরে, বুকের মধ্যে ব্যথা করে। আল্লাহ, এই দিন মরণের দরজা থেকে ফিরিয়ে এনেছ। আর কতদিন, এইবার ডাক পড়েছে আমার। কিছুক্ষণ বাদেই ঝিলমিল ঘরে ঢুকলো। বাড়ির পরিস্থিতি দেখে একদম অবাক, মাথায় হাত। রোদ্দুরকে দেখলো এক কোনায় মুখ কালো করে বসে আছে। বসার ঘরে ইমাম সাহেবকে দেখলো বাবা এবং চাচাদের সাথে বসে আলাপ আলোচনা করছে। বাড়ির বাকিরাও আছে যে যার মতো, কিন্তু সবাই ব্যস্ত হয়ে এ ঘর থেকে ওই ঘরে দৌড়াচ্ছে। রোদ্দুর ঝিলমিলকে চোখের ইশারায় কিছু বলতে বলল। তৎক্ষণাৎ বড় চাচি তা দেখে ফেললেন এবং বললেন, এই তোরা চোখে চোখে কি বলছিস? কোনো প্রীতির আলাপ এখন চলবে না। এই তোমরা সবাই কোথায় আছো? বউ এসে গেছে, বউ এসে গেছে। বাকিরাও চিপা চাপা থেকে বেরিয়ে এসে চেঁচামেচি শুরু করে দিল। বউ এসে গেছে, বউ এসে গেছে। এই কুয়াশাচ্ছন্ন আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, তবে চাঁদের স্নিগ্ধ আলোয় চারিপাশ অভিভূত। সবাই বলাবলি করছিল আজ মনে হয় জ্যোৎস্না রাত। রাতের আকাশে মেঘেরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় আকাশ রাজ্য পাহারা দিচ্ছে। মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুই একটা তারা খুব নজরে পড়ছে। এমনই একটা মুহূর্তে ঘটনাচক্রে এমন দুজন মানুষের জীবন একই সূত্রে গাঁথা পড়ল, যাদের এই সূত্র সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কি আশ্চর্য নিয়তির লেখন! আজকের এই ঘটনাটা ঘটবে বলেই হয়তো সেদিন সানিয়ার কাছে থেকে নির্মম প্রত্যাখ্যান পেতে হয়েছিল। ঝিলমিল অনেকবার মানা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। মা বাবা চাচা চাচি সহ সবাই উঠে পড়ে লেগেছে, এমনকি হবু শাশুড়িও। ঝিলমিলের মতো জেদি মেয়েকে কবজা করা সোজা ছিল না। শুধুমাত্র দাদি ইমোশনাল হয়ে পড়েছিলেন বলে মানবিকতার খাতিরে এই বিয়ের আসনে বসতে হলো। ঠিক 8:18 তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত ঝিলমিল মুখ কালো করে বসে আছে। একই অবস্থা রোদ্দুরেরও। ছোট চাচু একটা রুমাল হাতে ধরিয়ে দিয়ে বললেন, নতুন জামাই, এই রুমালটা দিয়ে মুখখানা ঢেকে রাখো তো। রোদ্দুর রুমালটা হাতে নিয়ে সেটাকে হাতের মুঠোয় চেপে ধরে দলাই মুচড়াই করে রাগ মেটানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। রোদ্দুরকে বিয়ে করতে হয়েছে বলে ঝিলমিলের যতটা না দুঃখ হচ্ছে, তার চেয়েও বেশি দুঃখ হচ্ছে এই ভেবে যে সে সারা জীবন এই বাড়িতে পালিয়ে বাঁচতে চেয়েছে, অথচ এই বাড়িতেই আজ তার পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। রিমঝিম ফিস করে ঝিলমিলের কানে কানে বলল, ভাবি, অমন মুখ ভার কেন গো? একটু হাসো, আমরাও দেখি হাসলে তোমাকে কেমন দেখায়। একটু দূর থেকে দাদি বললেন, ওরে মিষ্টি খাওয়া, ওই চোখ মুখ এরকম শক্ত করে রেখেছে কেন? আজ একটা আনন্দের দিন, কোথায় এসে মুরব্বীদের থেকে দোয়া নিবে তা না করে ঠাই ওখানেই বসে আছে। ও সেজে বউ, তোমার মাইয়ার কি হয়েছে গো? জিগাও না কেন? দাদি এতক্ষণ অসুস্থ ছিলেন, এমন নাজেহাল অবস্থা যা মুখে প্রকাশ করার মতো নয়, অথচ এখন তিনি সুস্থ। শুধু তাই নয়, আগের মতো সবাইকে ধমকাধমকিও করছেন, সবার সাথে হাসাহাসি করছেন। অন্য সময় হলে ঝিলমিল খুশি হতো, কিন্তু এখন ওর রাগ লাগছে। সবার মাঝখান থেকে সে উঠে দাঁড়িয়ে বলল, আমি ঘরে যাব। বড় চাচি বললেন, যাবেই তো মা, তার আগে আরেকটু বস, শুভ কাজে একটু মিষ্টিমুখ করতে হয়। এই তানিশা, তুই বসে বসে কি করছিস? ওঠ যা, তোর নতুন ভাবিকে মিষ্টিমুখ করা। বলেই তিনি চাপা হাসলেন। রোদ্দুর এইদিকে তাকালো, কি থেকে কি করবে বুঝতে পারছে না। ইচ্ছে মতো কাউকে রামধুলাই দিতে পারলে মনের রাগ মিটত। এই অসহ্যকর ঝগড়াটে মেয়ের সাথে সারা জীবন সংসার করার কথা চিন্তা করলেই তো হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। না, সম্ভব নয়। এখনই ভনভন করে মাথা ঘুরছে, ভবিষ্যতে তাহলে কি হবে? ঝিলমিল আর কথা বাড়াতে চায় না বলে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। তারপর নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই শুনতে পেল সবাই বলাবলি করছে, বহু কষ্টে বাগান থেকে অল্প কিছু ফুল ছিঁড়ে রোদ্দুরের ঘরটা সাজিয়েছি। বিয়ে যেভাবেই হোক, বাসরটা অন্তত ঠিকঠাক হোক। আমাদের তো আবার। ওদের বাকি বলা ঝিলমিল শুনল না। বাসর? হ্যাঁ,
সে এখন নিজের ঘরে গিয়ে দরজা যে বন্ধ করবে, দুদিনের মধ্যে ঘরের দরজা খুলবে না সিদ্ধান্ত নিল। এদিকে রিমঝিম আর তানিশা রোদ্দুরকে দুলাভাই দুলাভাই বলে সম্বোধন করা শুরু করে দিয়েছে। বিয়ে যেহেতু কোনোরূপ অনুষ্ঠান ছাড়াই হঠাৎ করে হয়ে গেছে, তাই সব ধরনের আনুষ্ঠানিকতা থেকে তারা পরিপূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। এখন সবাই বায়না ধরল শালী হিসেবে নতুন দুলাভাইয়ের কাছ থেকে তারা বকশিশ আদায় করেই ছাড়বে। কিন্তু রোদ্দুরকে কিছুতেই টলানো গেল না। রিমঝিম অনুনয়ের সুরে বলল, দুলাভাই প্লিজ, আর টাকা না দিলে আপনাকে কিছুতেই ঘরে যেতে দিব না। সারা রাত কিন্তু এখানেই বসিয়ে রেখে আমরা পাহারা দিব। রোদ্দুর নির্বিকার কণ্ঠে বলল। ঠিক আছে। ওরা তবু অনুনয় বিনয় করতেই লাগলো। রোদ্দুর কোনো কথা শুনল না, ও ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদে মেজো কাকি এসে ধমক দিয়ে বললেন, এ আমার ছেলেটাকে তোরা এইভাবে ধরে বেঁধে রেখেছিস কেন? ছাড় ওকে। রোদ্দুর, তুই ওঠ বাবা, উঠে ঘরে যা। রোদ্দুর তাই করলো। রোবটের মতো নিষ্প্রাণ হেঁটে ঘরে চলে গেল। নীলিমা তানিশাকে বললেন, ঝিলমিল তো ওর ঘরে, তাই না? শোন, নতুন বর বউ বিয়ের দিন এভাবে আলাদা থাকবে এটা তো ঠিক না। তোরা তো এখন দু পক্ষের আত্মীয়, এক পক্ষের ননদ আর এক পক্ষের শালী। তোদের একটা কর্তব্য আছে না? আর নিশ্চয় কিছু বলে দিতে হবে না। যা এবার। তানিশা আর রিমঝিম দুজনেই ছুটল। পরিকল্পনা করলো কিভাবে দুজনকে আজ এক রাতে একসাথে করা যায়। দুজনই ঘরে গিয়ে ভেতর থেকে লক করে রেখেছে। রাত বাজে 10:30। যা করার এক্ষুনি করতে হবে। তানিশা অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো, যদিও সেটা কতটা যৌক্তিক হবে তার জানা নেই। রিমঝিমকে বলতেই সেও সায় জানালো। আপাতত মাথায় যেহেতু কিছুই আসছে না, তাই এই উপায়ই অবলম্বন করতে হবে। প্রথমে তানিশা গেল ঝিলমিলের কাছে, গিয়ে দরজা ঠকঠক করে বলল, আপু আছো? একটু দরজাটা খোলো, কথা আছে। ঝিলমিল তৎক্ষণাৎ ওপাশ থেকে জবাব দিল, যা বলবি বাইরে থেকেই বল, আমি দরজা খুলবো না। আপু আপু একটা সারপ্রাইজ আছে, প্লিজ একটু বাইরে আসো। ঝিলমিল দরজা খুলে বের হলো। উকি দিয়ে তানিশার আশপাশটা দেখে নিল। কাউকে দেখতে পেল না বলে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানিশাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অসময়ে আমাকে বিরক্ত করছিস কেন? ছোট ছোট দারুণ একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে তোমার জন্য, চলো না প্লিজ। আমার তো দেখে থাও আমরা। ভাবছি তুমি দেখলে কি না, তোমার কতদিনের স্বপ্ন ফাইনালি পূরণ হতে যাচ্ছে। ঝিলমিল তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি সারপ্রাইজ? সেটা আমি বলে দিলে মজা থাকবে। সবাই ওখানেই আছে, চলো প্লিজ। আচ্ছা চল। ঝিলমিল দুপা এগিয়ে গেলেই তানিশা বাধা দিয়ে বেশ সাবধানী কণ্ঠে বলল, আপু দাঁড়াও, এভাবে যেও না। ঝিলমিল নিজের দিকে তাকিয়ে বলল, কেন? খারাপ দেখাচ্ছে বা কি সমস্যা? না না, তুমি ঠিক আছো। সারপ্রাইজ অবশ্য সারপ্রাইজের মতো হতে হবে, তাই না? আসো, তোমার চোখটা বেঁধে নিয়ে যাই। বলেই তানিশা হাতের মুঠোয় লুকিয়ে রাখা রুমালটা বের করলো। ঝিলমিল ইতস্তত করে বলল, আশ্চর্য, এসবের কি দরকার? এমনিতেই তো। সব সময় তো শাসন চলবে না। দেখি ঘোরো ওইদিকে, তারপর চলো আমার সাথে। তানিশা ঝটপট ঝিলমিলের চোখ বেঁধে দিল। তারপর ঝিলমিলকে নিয়ে একবার ড্রয়িং রুমে গেল, একবার সিঁড়ি বেয়ে নিচে নেমে আবার উপর উঠে কয়েকটা ঘর ঘুরে রোদ্দুরের ঘরের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো রোদ্দুরও ঘরে নেই। তার মানে রিমঝিম ও তার কাজ ঠিকঠাক মতো করেছে। তানিশা ঝিলমিলকে নিয়ে বসিয়ে দিল। ঝিলমিল বুঝলো না কোথায় এসেছে, জিজ্ঞেস করলো, সারা দুনিয়া ঘুরে কোথায় এসে বসলাম? এইবার কি চোখের বাঁধন খুলতে পারবো? 1 মিনিট। ততক্ষণে রিমঝিম ও রোদ্দুরকে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। ওরও চোখ বাঁধা। তানিশা ঘর ছেড়ে বেরিয়ে এলো দ্রুত। দুজনই রোদ্দুরকে পেছন থেকে ধাক্কা মেরে তৎক্ষণাৎ দরজা বাহির থেকে লক করে দিল। এদিকে রোদ্দুর কিছু বুঝে উঠতে পারল না, হুমড়ি খেয়ে পড়ে গিয়ে টেবিলের কোণার সাথে হাতে কপালে বেশ ব্যথা পেল। শব্দ শুনে ঝিলমিল উঠে দাঁড়ালো এবং চোখের বাঁধন একটানে খুলে ফেলল। রোদ্দুর এবং ঝিলমিল দুজনেই দুজনকে এইভাবে দেখে হতবাক হয়ে গেল। রোদ্দুর কোনো মতে কপাল ডলতে ডলতে উঠে দাঁড়ালো। দুজনে একসাথে বলে উঠল, তুই এখানে? কথাটা বলেই রোদ্দুর চারিদিকে চোখ বোলালো। এগিয়ে এসে পুনরায় বলল, আমার ঘরে তুই কি করছিস? এসবের মানে কি? ঝিলমিল তাকিয়ে দেখলো সে সত্যিই রোদ্দুরের ঘরে। তার মানে ওরা তাকে ধোকা দিয়েছে। এত বড় ধোকা! এতক্ষণ ঝিলমিলের কান্না পায়নি, চাপা রাখছিল, কিন্তু এবার সত্যি সত্যি কান্না পেল। ঝাপসা চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কিভাবে আসলাম এখানে? চলে যাব, আমাকে এখান থেকে নিয়ে যাও। রোদ্দুর দরজায় হাত দিয়ে দেখলো বাহির থেকে দরজা লক। বুঝতে পারলো এতক্ষণ তার আদরের ছোট বোনের বলা প্রতিটা কথাই ছিল ওদের পরিকল্পনার একটা অংশ মাত্র। রোদ্দুর ঝিলমিলের সামনে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? ওরা তোকে বললো আর তুই ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে এলি? ওরা তো আমাকে সারপ্রাইজের কথা বলে নিয়ে এসেছে। ঝিলমিল এবার কেঁদেই বলল। রোদ্দুর বুঝলো ওকে কিছু বলে লাভ নেই।
ও নিজেই ষড়যন্ত্রের শিকার। এমনিতেই কপালের অংশটুকু কেটে যাওয়াতে এই জায়গাটা চিনচিন করছে। তার মধ্যে এই মেয়ের ফ্যাস করে কান্নাকাটির শব্দ একেবারেই মাথা ধরিয়ে দিল। সারাদিন আজ বহুত ধকল গেল, আর সন্ধ্যার পর তো জীবনের উপর দিয়ে ঝড় উঠে গেছে। ভেবেছিল এখন একটু শান্তিমতো বসে বিশ্রাম করতে পারবে, কিন্তু তার হলো কোথায়। একটু আগে ঘরে ঢুকেই সর্বপ্রথম ফুল লতাপাতাগুলো সরিয়ে এই সাইডে রেখে দিয়েছিল। ঝিলমিল এক কোনায় ওই ফুলগুলো দেখে বলল, আমার কষ্ট করে লাগানো ফুলগুলো তুই তুলে কেন এনেছিস, আবার নষ্ট করে ফেলে দিয়েছিস? এখন আর কথায় ঝগড়ার আভাস টের পাওয়া যাচ্ছে না। কান্নাকাটির কারণে কথা বলছে মৃদুস্বরে। রোদ্দুর ধমক দিয়ে বলল, চুপ থাক। আমি এখানে থাকবো না। আমারও তোকে এখানে থাকতে দেওয়ার ইচ্ছে নেই। ওই যে বারান্দা, গ্রিল বেয়ে নেমে চলে যা, আমি আটকে রাখিনি। রোদ্দুর ওর সামনে থেকে চলে গেল। ঝিলমিল ভাবতে লাগলো কি করে ওকে এই ঘর থেকে বের করা যায়। এই বাদরের সাথে সে কিছুতে এক ঘরে এক বিছানায় থাকতে পারবে না, অসম্ভব। রোদ্দুর ফ্রেশ হয়ে এলো। হাতের তোয়ালেটা বারান্দায় নিয়ে যেতেই ঝিলমিল সেই সুযোগটাকেই কাজে লাগালো। রকেটের গতিতে দৌড়ে গিয়ে বারান্দায় দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। রোদ্দুরের উদ্দেশ্যে বলল, চেঁচামেচি করবি না, আমি কিন্তু একদম দরজা খুলবো না। সকাল হবে তখন নিজে গিয়ে দরজা খুলে দিব। রোদ্দুর জীবনে প্রথম এতটাই হতভম্ব হয়ে গেল। একটু আগে যখন ওরা দরজা বন্ধ করেছিল তখন অযথা সিনক্রেট হবে ভেবে সে চেঁচামেচি থেকে বিরত দিয়েছে। এইবারও তাই করতে বাধ্য হলো। উফ আল্লাহ, ভালো মানুষের ফল বারবার এরকম নিষ্ঠুর হচ্ছে কেন? রোদ্দুরের সারা রাত কাটলো ওইভাবেই, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। ঝিলমিলের উপর এত রাগ লাগলো যা বলার মতো নয়। সিদ্ধান্ত নিল কাল সকাল সকালে কেউ জেলখানা থেকে নিজেকে মুক্ত করবে। সারা রাত একদমই ঘুম হলো না। হেলাই দিয়ে দাঁড়িয়ে এবং বসে রাত কেটে গেল। সকালের দিকে চোখটা একটু লেগে গেল। ঠিক ওই সময় ঝিলমিল এসে দরজা খুলে দিয়ে দেখলো রোদ্দুর এক কোনায় ঘাপটি মেরে বসে আছে, মনে হয় ঘুমাচ্ছে। ঝিলমিলের এই বিষয়টা একদম খেয়াল ছিল না। তখন খেয়ালে থাকলে ঠিকই একটা কম্বল দিয়ে দিত। একটু খারাপ লাগলো নিজের কাছে। তার উপর আবার কপালের ক্ষতটা বেশ গাঢ় হয়ে উঠেছে। ওই জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। যত যাই হোক, একটা মানুষ তো এভাবে সারা রাত কষ্ট দেওয়া একদম ঠিক হয়নি। ঝিলমিল একটা কম্বল নিয়ে এসে আলতোভাবে রোদ্দুরের গায়ে দিয়ে দিল। ঘরের দরজার লকটা এবার খোলাই পেল। দ্রুত বের হলো। এক দৌড়ে তানিশার ঘরে এলো, কিন্তু তাকে ঘরে পাওয়া গেল না। রান্নাঘরের দিকে পা বাড়ালো। দরজায় উকি দিয়ে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তানিশা কি এখানে আছে? সাবরিনা হেসে বললেন, আরে আরে, আমাদের বাড়ির নতুন বউ যে, এসো এসো, সুস্বাগতম। রাতে ঘুম ভালো হয়েছে আম্মাজান? এই নীলিমা, তোমার ছেলের বউ এসেছে, খোঁজ খবর নাও, ভালো মন্দ জিজ্ঞেস করো। নীলিমা জিজ্ঞেস করলেন, রোদ্দুর কোথায় রে? উঠেছে ঘুম থেকে? আমি জানি না। ঝিলমিল এবার রিমঝিমকে খোঁজার উদ্দেশ্যে সব ঘর উকি দিল। দুজন ষড়যন্ত্রকারী একসাথে পালিয়েছে। দাদির ঘরের সামনে আসতেই তিনি ঝিলমিলকে ডাক দিলেন, কি রে নাতবু, রাতে ঘুম হয়েছে ঠিকঠাক মতো? আমার দাদুভাই কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা, তুই এদিকে আয়, আমার পাশে বস দেখি। রাগ করে আছিস আমার উপর? দেখিস একদিন ঠিকই বলবি, দাদি তুমি ভাগ্যিস আমাদের বিয়েটা দিয়েছিলে। সেদিন আর সেই কথাটা শোনার জন্য আমি বেঁচে থাকলেই হয়। ঝিলমিল বিরক্ত হয়ে বলল, ধুর, এসব ইমোশনাল ডায়লগ দিও না তো। তোমার এই ডায়লগের চক্করে আমার জীবনের সারি সর্বনাশ হয়ে গেছে। ওই তো বললাম একদিন ঠিক বুঝবি। বাদ দে ওসব কথা। একটা কথা সবসময় মনে রাখবি, মেয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তার স্বামী। চেষ্টা করবি স্বামীর মন জুগিয়ে চলতে, মেনে নিতে। এইটুকু করতে পারলেই তুই সংসার জীবনে সুখী। আর হ্যাঁ, পুরুষ মানুষ কিন্তু উড়তে পছন্দ করে। গড়ে অর্থাৎ খাঁচায় বন্দি পাখি থাকা সত্ত্বেও আকাশে চলতি পথে উড়ে যাওয়া অনেক পাখি কিন্তু মনে ধরে যায়। তুই কি করবি জানিস? মায়ায় বেঁধে রাখবি। মানুষ অনেক ক্ষেত্রে ভালোবাসা ছাড়তে পারে, কিন্তু মায়া কখনোই কাটিয়ে উঠতে পারে না। আর হ্যাঁ, স্বামী মানে হচ্ছে। ঝিলমিল চিবিয়ে চিবিয়ে নিজের মনেই বলল, স্বামী না তো আসামি। দাদির করা পুরোপুরি শোনার প্রয়োজন বোধ করলো না, উঠে চলে গেল। রোদ্দুর ঘুম থেকে উঠে আসার পর বাড়ির সবাই ওর কপালের ক্ষতটা দেখে নিশ্চিত মনে মনে ভেবে নিয়েছেন কাল রাতে নিশ্চয়ই দুজন মারামারি করতে গিয়ে এই অবস্থা করেছে। শিবু ঝিলমুলকে একগাদা কথা শোনালেন। সম্ভব হলে দুটো থাপ্পড়ও মারতেন। আফসোস করে কপাল চাপড়ালেন। এটা তিনি কেমন মেয়ে পেটে ধরেছেন। রাগে গজগজ করতে করতে রোদ্দুরের কপালে খুব যত্ন করে ব্যান্ডেজ করে দিলেন। জিজ্ঞেস করলেন, বাবা আর ব্যথা আছে? না কাকি,
রোদ্দুর হেসে জবাব দিল। এতক্ষণ সে একটাও কথা বলেনি। বাড়ির সবাই যা বলেছে তা চুপচাপ কানে নিয়েছে। ওরা ভেবেছে কপাল কেটে যাওয়ার জন্য ঝিলমিল দায়ী। রোদ্দুর সেটাতেই চুপচাপ সায় দিয়েছে। কালও যা করেছে সেই তুলনায় এটা তেমন কিছুই নয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার প্রথম ধাপ আর কি। ঝিলমিল অনেকবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও কেউ তাকে বিশেষ পাত্তা দেয়নি। সবাই রোদ্দুরকে নিয়েই ব্যস্ত ছিল। ঝিলমিলের অসহায় চাহনি দেখে অনেকক্ষণ বাদে রোদ্দুরের ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফুটে উঠল। দুপুরের আগেই রোদসী এসে হাজির। গতকাল রাতে বিয়ের সময় সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ওরা ভিডিও কলে ঠিকই উপস্থিত ছিল। এই বাড়িতে সবাই তো ঝিলমিলের বিপক্ষে, একমাত্র রোদেশী সবকিছুতে ওর পক্ষে ছিল। বড় বোনকে দেখে ঝিলমিল কান্নায় ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, দেখেছো ওরা কি করলো আমার সাথে? আমি তো এই বিয়েটা করতে চাই নাই, জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাইছে। তুমি এদের কিছু বলো আপু। সবসময় রোদেশী ওর পক্ষে থাকলো, এবার থাকতে পারলো না, বলল, রোদ্দুর আমাদের হীরের টুকরো ছেলে। আমি তো তোদের সম্পর্কের কথা কোনোদিন ভুলেও ভাবি নাই। ভাগ্যিস দাদি ভেবেছিল। আমার হীরের টুকরো চাই না তো, কোনো মতে ভাঙা চোরা একটুখানি কয়লার টুকরো আমার কপালে জুটলেও আমি খুশি হতাম। ঝিলমিলের হাই হুতাশ গেল না, কার কাছে একটু সান্ত্বনা পাবে তাই ভেবে ভেবে শিউলির কাছে ছুটলো। আর শিউলি করলো কি, ক্রিকেট খেলায় খেলোয়াড় ছক্কা মারলে যেমন লাফায় ও ঠিক সেভাবে লাফিয়ে উঠল। ঝিলমিলকে কনগ্রাচুলেশন জানিয়ে বলল, আরে বাহ দোস্ত, জীবনে একটা কাজের কাজ তুই করলি। দেখ, আমার চাচা তো ভাইও নেই আর বিয়ের কোনো খবরও নেই। সবার মতো তুইও প্রমাণ করে দিলি আজকের ভাইয়া কালকের সাইয়া। ঝিলমিল শুধু পারছে না দুনিয়াদারি উল্টে দিতে। ওর ওই সাপের মতো হিস হিস করা দেখে সকলেই মজা পাচ্ছে। তানিশা আর রিমঝিম সকালেই বের হয়ে গিয়েছিল। তারা জানে সকাল সকাল অবশ্যই ওদের খোঁজ পড়বে। নতুন দুলোভাই এবং নতুন ভাবির কাছে উত্তম মাধ্যমও খেতে পারে, তাই দুপুরের পর ওরা বাড়িতে ঢুকলো। প্রথমে ঝিলমিলের সাথে হয়ে গেল, কিন্তু ও কিছুই বলল না। তানিশা হেসে সুর টেনে জিজ্ঞেস করলো, বাসরাত কেমন কাটলো ভাবি? কি কি করলে শুনি একটু। ননদ হিসেবে শোনার অধিকার তো আছেই। ঝিলমিল দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, খুব ভালো কেটেছে। এত ভালো কাটবে কল্পনাও করি নাই। আগে যদি জানতাম জীবনে এত আনন্দে কাটবে তাহলে আগেই বিয়ে করে ফেলতাম, তাও তোর ভাইকে। তানিশা খুশিতে গদগদ হয়ে বলল, ওয়াও, আই এম রিয়েলি হ্যাপি। এমন ভেবেছিলাম গতকালের জন্য তুমি অনেক বেশি রেগে থাকবে, প্লাস আমাদের বকাবকি করবে, কিন্তু তুমি যে নিজেই এতটা হ্যাপি হবে ভাবতেই পারিনি। কংগ্রাচুলেশনস ফর ইউর ম্যারিড লাইফ। ঝিলমিল আবারও খিলখিল করে হেসে উঠল। ওকে দেখে মনে হচ্ছে ও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন, কিন্তু সর্বক্ষণ ওর মাথার ভেতর যে বুদ্ধি এবং মানুষকে ফাঁসানোর ধান্ধা ঘোরে, এটা আপাতত সবার জানা থাকলেও কেউ গুরুত্ব দিল না। মেয়েকে তো সবাই জানে বোঝে, সবাই বলা বলি করছিল। এখন যেহেতু বিয়ে শাদী হয়েছে, দেখে নিও ঝিলমিলের মাথায় বুদ্ধি খুলবে। মেয়ে এইবার একটু মানুষের মতো মানুষ হবে। এতদিন তো গায়ে গতরে যা বড় হয়েছে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু ছিল? ঝিলমিল আড়াল থেকে সেসব শুনে ঠোঁট বাঁকা করে, তেড়া করে যেভাবে পারল হাসলো। আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। সবাই কত ইতিবাচক ভাবনা ভাবছে। ঝিলমিল সবার ভাবনা এক চুটকিতে হাওয়া করে দেওয়ার যোগ্যতা রাখে। গতরাতে রোদ্দুরকে বারান্দায় বন্দি করেছিল, আজ রাতের জন্য আরেকটা পরিকল্পনা সাজিয়ে রাখলো। রোদ্দুর বাড়ির সবার কাছে এক কাপ চা চাইলো। কারোর সময় হচ্ছে না, বাড়ি ভর্তি মেহমান। শিমু এসে ঝিলমিলকে ধমক দিয়ে বললেন, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই? অকর্মা মেয়ে কোথাকার। রোদ্দুর কখন থেকে এক কাপ চা চাইছে, একটু বানিয়ে দে যা। এই রকম করলে তুই সারা জীবন সংসার করবি কি করে? আশ্চর্য, এই রকম বেয়াদবি যেন আমার সামনে করিস না ঝিলমিল। বড় হয়েছিস বলে কিছু ছাড় দিব না, থাপড়ে গাল লাল করে দিব। ঝিলমিল মুখ কালো করে ফেলল। রোদ্দুর যে সত্যিকার অর্থে তার চরম শত্রু এটা বুঝতে পারল, আর তা না হলে ওর জন্য তাকে কথায় কথায় বকা খেতে হয়। ঝিলমিল চা বানাতে গেল। চা সে বেশ ভালোই বানাতে পারে, কিন্তু ঘরের শত্রু বিভীষণকে যত্ন করে চা বানিয়ে দিবে তা হতে পারে না। ঝিলমিল চায়ে চিনির বদলে 3 চামচ লবণ দিয়ে দিল, তারপর সুন্দর করে ট্রেতে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল। রোদ্দুরকে বলল, খা, চায়ের জন্য নাকি সারা বাড়ি শুদ্ধ মানুষকে পাগল করে দিয়েছিস। রোদ্দুর চায়ের কাপে হাত নিল, কিন্তু ঝিলমিলের কথা জবাব দিল না এবং ওর সাথে উচ্চবাচ্যও করল। মনে মনে বলল,
মূর্খের সাথে তর্ক করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। ঝিলমিল চা দিয়ে ঘর ছেড়ে চলে গেল। রোদ্দুরের হঠাৎ করে মনে পড়ল আগামীকাল রবিবার, তার অফিস আছে। সে ঝট করে উঠে দাঁড়ালো। সবকিছু চিন্তায় মাথা থেকে আসল জিনিসই বেরিয়ে গেছে। রোদ্দুর মনে মনে খুশি হলো। এই জেলখানা থেকে পালানোর একটা যুক্তিসঙ্গত উপায় সে পেয়ে গেল। উঠে ফটাফট নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। একটু বাদেই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কিন্তু কাউকে বলবে না। পৌঁছে গিয়ে তারপর বাড়িতে একটা ফোন করে দিবে। রোদ্দুর চার কাপ হাতে নিতে এক চুমুক খেয়ে চোখ মুখ বিষিয়ে গেল। থুতু করে ফেলে দিল। প্রথম অবস্থায় টেস্ট বুঝলো না, আরেকবার চুমুক দিল। মেয়েটা চিনির বোতলে এক গাদা লবণ ঢেলে দিয়েছে। উফ আল্লাহ, এই মেয়েটা এমন কেন? ওর মাথায় কি সামান্য বুদ্ধিও নেই, নাকি এসব ইচ্ছে করেই করে? কিসের যে এত শত্রু দাবি? আজকালের নয়, একদম জন্মের থেকে। তখন খামছি করত। একবার তো খামছি দিয়ে রোদ্দুরের হাতের চামড়া তুলে ফেলেছিল। কোলের সেই ছোট বাচ্চা তখনই চুল টেনে ছিঁড়ে ফেলতো। আর এখন সেই মেয়ে তো খেপা সার হবেই, স্বাভাবিক। রোদ্দুর আর অপেক্ষা করলো না। এখানে থাকলে সে পাগল হয়ে যাবে। আর এক মুহূর্তও নয়, এক মিনিটও নয়। প্রথমে আশেপাশে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে দেখতে পেল না, তবুও রিস্ক নিতে চাইল না। নিচের ঘরে জানালা দিয়ে ব্যাগটা ফেলে দিল। আগে যেভাবে স্কুল পালানোর সময় বন্ধুদের সাথে করত, তাই ভালো অভিজ্ঞতা আছে। ব্যাগ নিচে ফেলে দিয়ে সকলের সামনে দিয়েই নেমে এলো। তারপর সোজা চলে এলো বাড়ির পেছনে। ব্যাগটা তুলল এবং ঝড়ের গতিতে দৌড় দিল। কিছুটা দূরে এসে হাঁটার গতি স্লো হয়ে এলো। হেলতে দুলতে হাঁটতে হাঁটতে নিজেকেই বলল, সাব্বাস রোদ্দুর, অবশেষে জেলখানা থেকে নিজেকে মুক্ত করে এনেছিস। ক্যারি অন। কোনো স্বৈরাচারের ফাঁদে পা দেওয়া যাবে না, কিছুতেই না। তোর এই সহজ সরল সুন্দর ভদ্র জীবনে স্বৈরাচারের স্থান হবে না। বাস স্ট্যান্ড পৌঁছানোর আগে রোদ্দুরের সাথে ওসমান খন্দকারের দেখা হলো। রোদ্দুর অবশ্য ওনাকে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। উনি নিজে রোদ্দুরকে ডাকলেন। এই তুমি আমাদের নতুন চেয়ারম্যান সাহেবের ভাতিজা না? এত তাড়াহুড়ো করে কোথাও ছুটছ? তা শুনলাম তোমারই নাকি বিয়ে হয়েছে। কি করলে বলো তো? বিয়ে করলে অথচ আশেপাশের মানুষজন জানলো না। চুপি চুপি এই শুভ কাজটা সেরে ফেলার পেছনে রহস্য কি? তোমাদের আগে থেকে কোনো কাহিনী ছিল নাকি? রোদ্দুর থেমে গেল এবং ওনার কথা শুনে ওর ভুরুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। রোদ্দুর পাল্টা প্রশ্ন করলো, কোনো কিছু না জেনে আগাম কথা বলছেন কেন? আগাম কথা কেন হতে যাবে? 4-5 জন লোক বলা বলি করছিল, তা করবেই তো। তোমাদের বাপ চাচার ঠাটবাট কি কোনো অংশে কম? তার উপর তুমি আবার তোমাদের বংশের একমাত্র ছেলে, তাই একটু সন্দেহ হচ্ছে। দেখো বাবা, তোমার চাচারা কিন্তু তোমায় সব সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। এগুলো তো ইদানিং ডাল ভাত। বড় শহরে থাকো, সব তো তোমাদের জানাই আছে। তিনি আফসোসের সুরে কথাটা বললেন। রোদ্দুরের কপালে পরপর কয়েকটা ভাঁজ পড়ল। এই লোক চায় কি? নাম ডাক শুনেছে অনেকবার। তাদের বাড়িতে দাদু বেঁচে থাকাকালীন খুব আনাগোনা ছিল। তারপর তো রোদ্দুরের পড়াশোনা সহ সবকিছু ঢাকাতেই, তাই ওনার সাথে খুব একটা আলাপ পরিচয় নেই। রোদ্দুর বলল, আমার বাবা আমায় যথেষ্ট পড়াশোনা করিয়েছেন, নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন। আমার মনে হয় না আমার পূর্বপুরুষের এসব সম্পত্তি আমার কোনো কাজে আসবে। আসছি কেমন? আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আমাকে সেভাবে চিনেন না, তবুও আমার কথা ভাবলেন দেখে আরো ভালো লাগলো। তবে আসি, আবার এলে আপনার সাথে একসাথে বসে চা খাবো এবং আমার বাপ চাচাদের মতলব শোনাবো। রোদ্দুরের কথাটা অপমানজনক ছিল নাকি সে ভালোর উদ্দেশ্যে বলেছে, ওসমান খন্দকার তা ঠিক বুঝতে পারলেন না। তাই কোনো প্রতিক্রিয়া ব্যতীত নিজের গন্তব্যের দিকে পা বাড়ালেন। রোদ্দুর যে ঘরে নেই এটা কারোরই জানা ছিল না। সন্ধ্যের দিকে ওর খোঁজ পড়ল, নাই কোথাও নাই। ছোট চাচু ফোন করলেন, রোদ্দুর ফোন রিসিভ করলো না। বাড়ির সবাই ভেবে নিল হয়তো বাহিরে কোথাও গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রোদ্দুর এলো না, তবে ওর একটা মেসেজ ঠিকই এলো। তখন সবাই বুঝতে পারলো যে পাখি খাঁচা ছেড়ে ফুরুত। শিমু এসে ঝিলমিলকে বকাবকি করতে লাগলেন। নিশ্চয় তুই কিছু বলেছিস। তোর আসলে স্বভাবটাই খারাপ, একদম কারো ভালো সহ্য হয় না। ছোট চাচু সকলকে থামিয়ে বললেন, আরে ভাবি, থামেন আপনারা, রাগারাগি করছেন কেন? রোদ্দুর তো বললো ওর অফিস আছে, যাওয়ার প্রয়োজন ছিল তাই চলে গেছে। ঝিলমিলের সাথে চেঁচামেচি করে তো লাভ নেই। আমি কাল ওকে গিয়ে দিয়ে আসবো। এই পাখিকেও খুব শীঘ্রই খাঁচায় বন্দি করতে হবে। যেই বলা সেই কাজ। ঝিলমিল ঢাকা যেতে আপত্তি করল না। ছোট চাচুর কথায় সুরসুর করে রাজি হয়ে গেল। সকাল সকাল বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ড পৌঁছালো। যাওয়ার সময় সকলেই একরোখা কণ্ঠে তাকে হাজারখানেক সাবধান বাণী শুনিয়ে দিল। ঝিলমিল মনে মনে ভাবল, যাক বাবা, কিছুদিন হোক আর যতদিনই হোক, এদের নজরদারি তো আর
আমাকে সহ্য করতে হবে না। তারপর রওনা দিল। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বাজে 9টা। এই সকালবেলাতেও ভিড়ের মাঝে পা রাখার জো নেই। সেখানে যেখানে গাড়ি আটকে পড়ে ছাড়ার কোনো নামই নেই। রোদ্দুরের বাসায় পৌঁছাতেই 10:30। রোদ্দুরকে পাওয়া গেল না, গেট লক করা। নিশ্চয়ই অফিসে চলে গেছে। ছোট চাচু চিন্তিত কণ্ঠে বললেন, ইস, দেরি করে ফেলেছি রে, তুই ওয়েট কর, আমি রোদ্দুরের সাথে ফোনে কথা বলি। আচ্ছা। ছোট চাচু রোদ্দুরের সাথে ফোনে কথা বলে ঝিলমিলকে 5 মিনিট অপেক্ষা করতে বলে নিচে নামলেন। ঠিক 5 মিনিটের মাথায় ফিরে এলেন চাবি নিয়ে। ঝিলমিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, চাবি কোথায় পেলে? ডুপ্লিকেট চাবি ম্যানেজ করেছি ম্যানেজারের কাছ থেকে। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঝিলমিলও পিছু পিছু গেল। সারা জীবন নিজের বাড়িতে ছিল, তাদের বাড়িও ছিল বিশাল। এখন এই ঘরে ঢুকে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট্ট ঘরে সে উপস্থিত হয়েছে। বিরক্তি নিয়ে আশেপাশে তাকালো। ধুর, এই খুবচি ঘরে তাকে থাকতে হবে এখন থেকে? এমনিতে সব ঠিকঠাক, রোদ্দুর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আগে থেকেই জানা গেছে। তবে এই ছোট্ট ঘরটা যা সুন্দর করে সাজিয়েছে, তাতে ঝিলমিল তার চরম শত্রুর প্রশংসা মুখে না করলেও মনে মনে করতে বাধ্য হলো। ছোট চাচু ঝিলমিলকে বললেন, তুই থাক এখানে, ঘুরে ফিরে সব দেখ, আমি কিছুক্ষণ বাদে আসছি। নতুন জায়গা, তবুও ঝিলমিলের ততটা অস্বস্তি হলো না। কখনো কোথাও হয় নাই। সে পরিস্থিতির সাথে খুব ভালো করে নিজেকে মানিয়ে নিতে পারে, তাই খুশি মনে বলল, আচ্ছা ঠিক আছে। মনোজ সরকার চলে যাওয়ার পর ঝিলমিল ঘুরে ঘুরে ঘরের প্রতিটা কোণা পর্যবেক্ষণ করলো। তাতে আর সময় লাগলো মাত্র 10 মিনিট। বাকি সময় কি করবে ভাবতে ভাবতে রান্নাঘরে উকি মারল। ও মা, এটা রান্নাঘর নাকি মুরগির খোপ? তাদের এলাকার সাবুর মায়ের মুরগিরগুলো তো এর থেকে 3 গুণ। না, এখানে তো বেশি দিন থাকা যাবে না, দম বন্ধ হয়ে যাবে স্রেফ। গত বছর একবার ঢাকা এসেছিল তার ছোট মামার বাসায়, কিন্তু রোদ্দুরের এখানে কখনোই আসা হয়নি, এইবারই প্রথম। তা আবার সম্পর্ক পরিবর্তন হয়ে গেছে এক লহমায়। ছোট চাচু ফিরে এলেন হাতে কতগুলো খাবারের প্যাকেট নিয়ে। ঝিলমিলকে সবকিছু বুঝিয়ে দিয়ে বললেন, তুই খেয়ে নিস, আর শোন, রোদ্দুরের সাথে ঝগড়াঝাটি করবি না। কোনো সমস্যা হলে অবশ্যই বাড়িতে ফোন করবি। আর হ্যাঁ, রোদ্দুরের সাথে তখন ফোনে কথা হয়েছিল, ও আমাকে ওয়েট করতে বলেছে। তোর কথা এখনো জানে না। আমার তো আর অপেক্ষা করার সময় হচ্ছে না, আমি আসছি। ও এলে তোকে দেখে সারপ্রাইজড হয়ে যাবে। ছোট চাচু চলে যাওয়ার কথা শুনে ঝিলমিলের মনটা খারাপ হয়ে গেল। সে মানা করল না, হাসি মুখেই বিদায় নিল। এরপর ফিরে এসে আর কিছুই করার নেই। চারিপাশ স্তব্ধ, নীরব থেকে দূর থেকে গাড়ির আওয়াজ ভেসে আসছে। সকাল সকাল ওঠার কারণে ঘুমে চোখ বুজে আসছিল। ঝিলমিল বালিশে হেলান দিল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। আবছা আবছা কিসব স্বপ্ন দেখল, সেসব কিছুই মনে নেই। এরই মধ্যে আর ঘুম ভাঙল না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঝিলমিল ধরফড়িয়ে উঠে বসল। ধাতস্থ হওয়ার চেষ্টা করলো, সকাল না রাত বোঝার চেষ্টা করলো। আচমকা মনেও পড়ল না সে কোথায় আছে। আবার কলিং বেল বেজে উঠল। ঝিলমিল উঠে গেল। ওপাশ থেকে রোদ্দুরের গলার আওয়াজ ভেসে এলো। ছোট চাচু। ঝিলমিল গিয়ে দরজা খুলে দিল। রোদ্দুর দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ঘুমাচ্ছিলেন নাকি? আমি তো। এটুকু বলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে চোখ পড়ল। কোথায় ছোট চাচু, কোথায় কে? ঝিলমিলকে দেখে সে এতটা অবাক হলো যে কথা বলতেই ভুলে গেল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তুই এখানে কখন এসেছিস? আবার কখন যাবি? ঝিলমিল এমনি এমনি রোদ্দুরের সাথে রাগারাগি করে না। কথাবার্তার ধরন কি অভদ্র ছেলেটার! আসতেই পারল না এখন পর্যন্ত, আবার চলে যাওয়ার কথা বলছে। জীবনে আর কতবার বিরক্ত হবে? এত বিরক্ত হতে হতে এখন নিজের প্রতি রাগ লাগে। তাই সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ আমি এখানে আজকে এসেছি, ছোট চাচুর সাথে এসেছি। এখান থেকে আপাতত কোথাও যাচ্ছি না, কিছুদিন থাকবো। মানে কি? তুই এখানে কিভাবে থাকবি? তুই যেভাবে থাকিস সেভাবেই থাকবো। রোদ্দুর গলার টাইটা ঢিলা করে সেটা খুলে একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, অসহ্য, অসহ্য। ছোট চাচ্চু কোথায়? চলে গেছে? তোকে রেখে গেল কেন? আজ নিয়ে বা এলো কেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সবার কর্মকাণ্ডে। তারপর নিজ মনে কিসব গজগজ করে বলে গেল। ঝিলমিল কিছু বুঝল না। রোদ্দুর পুনরায় বলল, তুই কি সত্যি এখানে থাকবি? মিথ্যা থাকা যায় বলে আমার জানা নেই। ঠিক আছে, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। অবশ্যই আমার কথা মেনে চলতে হবে। অবশ্য আমি সবসময় বাসায় থাকি না, তাই তোর মুখটা আমার বেশি দেখতে হবে না। অচেনা শহর, বাসা থেকে বের হবি না। তুই হারিয়ে গেলে তার দায় আমি নিতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার বেড শেয়ার করে অভ্যস্ত নয়, তাই তুই। রোদ্দুরকে কথা শেষ করতে দিল না ঝিলমিল। নিজে বলল, বেড শেয়ার করতে অভ্যস্ত না হলে আবার সেদিনের মতো বারান্দায় থাকিস, সমস্যা কোথায়? এখানে তোর কোনো ভাঁওতাবাজি চলবে না। আপাতত কিছু চালাতেও চাচ্ছি না। তোর কথা শেষ তো, এইবার আমার শর্ত বলি শুনে রাখ। যেহেতু আমি তোকে দয়া করে বিয়ে করেই ফেলেছি, তাই। রোদ্দুর ঝিলমিলের মুখ থেকে কথা কেড়ে নিল। তুই আমাকে দয়া করে বিয়ে করেছিস? আশালি,
হাসতে হাসতে আর সত্যি কথা মুখে আসছে না। আমি তোর মতো গাধীকে বিয়ে না করলে তোর জীবনে বিয়ে হতো? কে তোকে বিয়ে করতো? একটা মানুষ আমাকে দেখাতে পারবি তুই? পারবি না, পারবি না। ঝিলমিল কোমরে হাত গুজে বলল, কবুল প্রথম আমি বলেছি, তাই বিয়ে আমি আগে তোকে করেছি। এত বড় বড় কথা বলিস না। ছিল তো গার্লফ্রেন্ড একটা, গেল কেন? তোর এই ট্যারামি আর বাড়াবাড়ি স্বভাবের কারণে না কেউ থাকবে না। রোদ্দুরে একরোখা কণ্ঠে বলল, আমার অতীতে কেউ না কেউ তো ছিল। তোর ছিল? ভেবে দেখ কেন নেই? কারণ তোর এই দজ্জাল রূপী পিশাচিনী স্বভাব।